মিস রোজ, এসবের মানে কি আপনি অলরেডি বুঝে গেছেন। তে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, তারপরও একই কথা কেন বলছেন? এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান, তা না হলে তে যা করেছে আমি তার থেকেও ডাবল অন্য কিছু করে বসতে পারি। তো দয়া করে আমার কেবিন থেকে এক্ষুনি বেরিয়ে যান। জাংকুকের কথায় রোজ দুঃখে আর অপমানে সেখানে আর দাঁড়াতে পারে না। কাঁদতে কাঁদতে জাংকুকের কেবিন থেকে বেরিয়ে যায়। জাংকুক এখনও ঠায় সেখানে বসে আছে। জাংকুকের মাথায় কিছুই ঢুকছে না। জাংকুক কিছুক্ষণ আগের ঘটনাগুলোই মনে করছে আর হাত দিয়ে ওর ঠোঁটে আলতো করে স্পর্শ করছে। তখনই ওর হঠাৎ করে আবারও সেই অন্ধকার ক্লাসরুমের কথা মনে পড়ে যায়, যেখানে তে ওকে জান বলেছিল। তে আসলে কাকে উদ্দেশ্য করে বলেছিল এসব ভেবেই জাংকুক রেগে মেগে কেবিনে এসেছিল। আর এখন এসবের মানে কি জাংকুক বুঝতে পারছে না। আচ্ছা, তে আমাকে ওর ফিয়ান্সে বললো কেন? একটু আগে তো ওই অন্ধকার ক্লাসরুমে ও আমাকে দেখাওনি, তাহলে আমাকে জান বলছিল কেন? আর আমাকে বলেছিল, তার মানে কি তে বুঝতে পেরে গেছিল যে ওটা আমি ছিলাম, তাই ও ওভাবে কথা বলছিল? ওহ মাই গড, তে তুমি আই ক্যান ওয়েট, আমার তোমার সাথে দেখা করে কথা বলতেই হবে। জাংকুক এসবই ভাবছিল, তখনই ওর মনে পড়ে যায় তে ওকে অন্ধকার ক্লাসরুমে বলেছিল যে পরের বারে ওর সামনে এসে ওকে কষিয়ে চুমু খাবে। আর একটু আগে সে একই কাজটাই তে করলো। তাতে জাংকুক কনফার্ম যে তে তখন জাংকুককে ধরে ফেলেছিল। তাই জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে উঠে নিজের কেবিন থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসতেই দেখে যে জাংকুকের কেবিনের করিডোরের অপোজিট করিডোরে তে দাঁড়িয়ে আছে। তের দৃষ্টি এখনও বরফের ন্যায় ঠান্ডা, কিন্তু ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি। তা দেখে জাংকুক বুঝতে পারে যে তে কিছু একটা ঘটাবে, কারণ তের রাগ এখনও পড়েনি। তাই জাংকুক যে না সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই ও লক্ষ্য করে কিছু স্টুডেন্ট সিঁড়িতে ভিড় করে দাঁড়িয়ে আছে। জাংকুক সাথে সাথে সিঁড়ি দিয়ে নিচে নামে আর তেও অপোজিট করিডোর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে। জাংকুক দেখছে যে তে ওদের দিকে এগিয়ে আসছে, কিন্তু জাংকুক তো স্টুডেন্টগুলোকে ঠেলে সরিয়ে ওদের কাছে যেতেও পারছে না। তখন জাংকুক খেয়াল করে যে একটি স্টুডেন্ট একটি মেয়েকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। জাংকুক ভ্রুকুচকে এবার স্টুডেন্টের ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। গিয়ে দেখে যে রোজ অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে আর একটি স্টুডেন্ট ওর মাথাটা কোলে নিয়ে ওর কপালে চেপে ধরে আছে, কারণ রোজের মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছে। তা দেখে জাংকুক এবার আঁতকে ওঠে এবং পাশে থাকা স্টুডেন্টকে জিজ্ঞেস করে, মিস রোজের এই অবস্থা হলো কি করে? ওনার মাথা ফেটে তো রক্ত পড়ছে, তোমরা অ্যাম্বুলেন্সকে ফোন করছো না কেন? আর ওনার এই অবস্থা কিভাবে হলো? আসলে প্রফেসর, আমরা এই সিঁড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম তিনজন। ঠিক সেই সময় দেখি যে মিস রোজ মানে প্রফেসর রোজ উপর থেকে দৌড়ে নিচে নেমে আসছে, আর ওনার চোখে পানি। উনি কোনো কারণে খুব আপসেট ছিলেন, আর নিচে নামার সময় উনি সিঁড়িতে পা স্লিপ করে পড়ে যায়, আর সামনে থাকা দেয়ালের সাথে বাড়ি খেয়ে ওনার কপাল ফেটে যায়, যে কারণে এভাবে রক্ত পড়ছে আর উনি সেন্স হারিয়ে ফেলেছে। আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছি, এখনই আসবে। তার মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। জাংকুক আর কিছু বলতে পারছে না, এত কিছু ওর সাথে ঘটে গেছে। ও আশ্চর্য হয়ে শুধু দেখেই চলেছে। স্টুডেন্টরা ধরাধরি করে রোজকে হসপিটালে নিয়ে যায়, আর তখনই জাংকুক সিঁড়ির দিকে আবার চোখ বোলায়, দেখে যে চিকন সরুর মতো একটা সুতা সেখানে পড়ে আছে। তা দেখে জাংকুকের আর বুঝতে বাকি হয় না যে এটা তেরই কাজ। তে সিঁড়িতে একটি চিকন সুতা বেঁধে দিয়েছে, যার কারণে রোজ সেটার মধ্যে পাকে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। জাংকুক এবার তের দিকে তাকায়। তে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক তের পিছু পিছু যেতে নিলে তখন সেখানে কায়া সুগা এসে পড়ে আর জাংকুককে আটকে দেয়। জাংকুক কিছুই বলতে পারে না, ও কি বলবে? ওর তো বলার মতো কোনো ভাষাই নেই। জাংকুক সুগা আর কাই বাসায় আসে। বাসায় আসার পর দেখতে পায় যে আরএম ডাইনিং রুমের
সোফার মধ্যে বসে আছে আর জিন আরিমকে কফি দিয়ে আরিমের পাশে বসেছে। তখন জাংকুক সুগার কাই এসে ওদের সামনে বসে। তখন আরিম বলে, সুগা, তোমার ভার্সিটির কি অবস্থা? এই তো বাবা, সবকিছু ঠিকঠাকই চলছে। গুড। আর জাঙ্কুক, তোমার কি অবস্থা? তুমি বলেছো বিদেশ থেকে এসে আমার সাথে ব্যবসায় হাত লাগাবে, কিন্তু এখন তো দেখছি তুমি তোমার ভাইয়ের পিছু পিছু ভার্সিটিতে দৌড়াচ্ছ। এভাবে আর কতদিন? কবে তুমি এই প্রফেসরি ছেড়ে আমার ব্যবসায় জয়েন করবে সেটা বলো। খুব জলদি বাবা। আর আমি যে কারণে ভাইয়ের কলেজে প্রফেসর হিসেবে জয়েন হয়েছি সেই কাজটা আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে, তাই টেনশন করো না, খুব তাড়াতাড়ি আমি আমাদের বিজনেসে জয়েন করব। ভালো। যাই হোক, তোমাদের দুই ভাইকে আমি একটা কথা বলতে চাই। আমার বন্ধু পার্ক প্রোগ্রাম তার দুই যমজ মেয়ের সাথে আমি তোমাদের দুই ভাইয়ের বিয়ে ঠিক করেছি। আশা করি তোমাদের এতে কোনো সমস্যা নেই। হোয়াট আর ইউ কিডিং উইথ মি? তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি তোমার সাথে মজা করছি? আমি কথাটা শুধু তোমাকে বলিনি, সুগাকেও বলেছি। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। আর আমিও। কেন তোমরা এই বিয়েতে আপত্তি বা জানাচ্ছ কেন? তোমাদের যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাদেরকে বলতে পারো, আমরা নয়তো বিয়েটা ভেঙে দেব। আর যদি তেমনটা নাই হয় তাহলে আমার কিছু করার নেই। আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, ওদের দুজনের সাথে তোমাদের দুজনের বিয়ে হবেই। তার কোনো প্রয়োজন নেই বাবা, আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে আর জাংকুকও একটি মেয়েকে পছন্দ করে। আশা করি তোমাদের এবার কোনো সমস্যা নেই এই বিয়েতে আপত্তি জানাতে। বাহ, এ তো খুব ভালো খবর। আমার দুই ছেলেই প্রেম করছে, যেখানে কিনা ওরা কোনো মেয়ের ধারে কিনারে যায় না। আমি বেশ খুশি হয়েছি। তা ওই মেয়ে দুটোর সাথে আমাদেরও পরিচয় করা, আলাপ করা, দেখি মেয়ে দুটো কেমন, যারা আমার ছেলে দুটোকে এভাবে পাগল বানিয়ে রেখেছে। মা, ওরা দুজনেই খুব ভালো মেয়ে, ওরাও জমজ, আর ওরা দুজন আমার ভার্সিটির স্টুডেন্ট। বেশ ভালো। যাই হোক, আমাকে ওদের ছবি দেখো, আমি দেখি আমার ছেলেরা কোন মেয়ে পছন্দ করেছে, আর ওদের বাসার অ্যাড্রেসটাও দাও যাতে আমি ওদের ফ্যামিলির সাথে কথা বলতে পারি। একথা শুনে সুগার জাংকুক বেশ খুশি হয়ে যায় এবং সুগা নিজের ফোন বের করে তে আর জিমিনের ছবি দেখায়। তা দেখে আরিম আর জিন তো অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আর কিছুক্ষণ পরে তারা দুজনে অট্টহাসিতে ফেটে পড়ে। ওদের হাসি দেখে জাংকুক আর সুগা তো অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা বুঝতে পারছে না যে ওই মেয়ে দুটো ছবি দেখে ওর বাবা মা কেন বা এভাবে পাগলের মতো হাসছে। তখন আরিম আর জিনকে উদ্দেশ্য করে জাংকুক বলে, মা, বাবা, তোমরা এরকম পাগলের মতো হাসছো কেন? আমরা হাসছি কারণ তোদের দুজনের বোকামো দেখে। আসলে তোর বাবা যে বন্ধুর কথা বলছিল আর তাদের মেয়েরা আর কেউ না, তোদের দুই গার্লফ্রেন্ড, ঠিক আছে? আর আমরা হাসছি এই জন্যই ওদের সাথে তোদের বিয়ে ঠিক হয়েছে। আর দেখ, তোরাও ওই মেয়ে দুটোকে পছন্দ করেছিস, তবে বলতে হবে আমাদের বোন মারা বেশ সুন্দরী। তাহলে তো হয়ে গেল, আর কোনো সমস্যাই নেই। কালকে আমরা ওদের বাড়িতে যাচ্ছি বিয়ের পাকা কথা বলতে। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। না না বাবা, আমার কোনো সমস্যা নেই। আর আশা করি ভাইয়েরও কোনো সমস্যা নেই, সে তো আমার আগেই এক পায়ে দাঁড়িয়ে আছে বিয়ে করার জন্য। জাংকুকের কথায় সুগা ভ্রুকুচকে ওর দিকে তাকায় আর বাকি সবাই জোরে জোরে হাসতে শুরু করে। তে জিমিন যে হোক এসে ডাইনিং টেবিলে বসেছে ডিনার করার জন্য, আর ওদেরকে ডিনার সার্ভ করছে জেনি। অন্যদিকে বোগাম কারোর সাথে ফোনে একটা কথা বলছে। কথা বলা শেষে বোগাম এসে ওদের সাথে জয়েন করে। জেনি, শুনেছো? কালকে সবকিছু রেডি করে রেখো, ওরা কালকে আসছে। বড় আব্বু, কে আসছে? আসলে আমার বন্ধু নামজুন আর ওর ওয়াইফ দুই ছেলেকে নিয়ে আমাদের এখানে বেড়াতে আসছে। বাবা, সত্যি করে বলো তো, কাহিনী কি? ওনারা এখানে কিসের জন্য আসছে সেটা বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খুব ইতস্তত বোধ করছো। আমি ভালো করে জানি তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো আমার কাছ থেকে। অতএব সেই চেষ্টা বাদ দিয়ে কি হয়েছে সেটা খুলে বলো। আসলে অনেক আগে আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে দিব, আর সেই জন্যই ওনারা কালকে আসছে, মানে তোদেরকে দেখতে। কি? বাবা,
সত্যি করে বলো, তুমি আমাদের সাথে মজা করছো তাই না? তুমি হুট করে আমাদের বিয়ে আমাদেরকে না জানিয়ে কিভাবে ঠিক করতে পারো? এই বলো না বাবা, তুমি আমাদের সাথে মজা করছো তাই না? জিমিন, এটা কেমন ধরনের কথা? তোর বাবা তোদের সাথে মজা করতে যাবেই বা কেন? উনি যা বলছে ঠিক বলছে, আর এই কথাটা তোর বাবা না আমি বলেছিলাম, তাই ওনারাও এগিয়েছে সম্বন্ধটা। আর ওনারা কালকে দেখতে আসবে, ব্যাস আমি আর কিছু শুনতে চাই না। কালকে ওনারা দেখতে আসলে সুন্দর মতো পরিপাটি হয়ে ওনাদের সামনে এসে বসবি, আর যদি দুটোর একটাকেও কোনো দুষ্টুমি করতে দেখেছি তাহলে তোদের কপালে দুঃখ আছে বলে রাখলাম। পরে আমার ঝাড়ুর বাড়ি তোদের কপালেই জুড়বে বলে দিলাম। জিমিন জেনির ধমকে আর কিছু বলতে পারে না, ও সেখানেই চুপ হয়ে যায়। তেও কোনো কথা না বলে ওর ডিনার কমপ্লিট করে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। জিমিন তো বেশ অবাক হয় তের এরকম গা ছাড়া ভাব দেখে, কিন্তু ও আর কিছু বলতে পারে না। ও ওর খাওয়া শেষ করে সোজা তের রুমে চলে যায়। চিনি, তুমি মেয়ে দুটোর সাথে এইভাবে করে কথাটা বলতে গেলে কেন? এমনিতেই জানো যে ওদের মাথার স্ক্রু কয়েকটা ঢিলা আছে, তোমার মতো কিছু করলে হুটহাট রেগে যায়, আর তুমি ওদেরকে আরো রাগিয়ে দিচ্ছ। কালকে জানি ওরা কি করে বসে, আমি শুধু সেই টেনশনে আছি। আর তের যা মুখভঙ্গি দেখলাম, ও যতটা শান্ত ততটাই ভিতরে ভিতরে দুষ্টুমি করে বেড়ায়, তুমি তো সেটা ভালো করেই জানো। এখন ওই শান্তভাব দেখে আমার ভয় করছে, কালকে কোন তুলকালাম বাদায় কে জানে। ওই বেগুনের বাচ্চা, কি বললি? আমার মাথায় স্ক্রু ঢিলা? তোর স্ক্রু ঢিলা? তোর এই দুই মেয়েকে সামাল একমাত্র আমি দিতে পারি, তোর কম্ব না ওটা। আর হ্যাঁ, শান্ত থাক, দেখবি কালকে সব ঠিক হবে। জেনি, এ কেমন তারা কথা? তুমি আমাকে আবার তুই তাঙ্গারি করছো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি জানি তোমাকে ওই কথা আমার বলা উচিত হয়নি, বাট তুমি আমাকে এভাবে তুই তাঙ্গারি করো না। বাইরের মানুষের সামনে যদি তুমি কখনো এরকম করো, আমার প্রেস্টিজ বলতে কিচ্ছু থাকবে না, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর তুই তাঙ্গারি করছি না, এবার চুপচাপ খাও, খাওয়া শেষ করে রুমে যাও, আমি এদিকটা গুছিয়ে রুমে আসছি। বাপরে বাপ, বড় আম্মু আর বড় আব্বুকে না দেখলে বুঝতেই পারতাম না যে লাভ ম্যারেজের এরকম সাইড এফেক্ট আছে। ভাগ্যিস যে আমার ওয়াইনটা এমন না, তা না হলে আমার যে কি অবস্থা হতো আল্লাহ মাবুদই জানে। তে, এই তে, এই তে, শোন না বোন। কি হয়েছে জিমিন, এরকম চেঁচাচ্ছিস কেন? কিছু বলার থাকলে বল, তা না হলে আমার রুম থেকে বের হয়। এমনিতেই মাথাটা ধরে আছে, তার উপর তুই এখানে বসে বসে এখন ঘ্যান ঘ্যান করিস না। এখন আমি ঘ্যান ঘ্যান করছি তাই না? সেই 10 মিনিট ধরে তোর রুমে এসে বসে আছি, অথচ তুই তো আমাকে দেখছিসই না, তুই তো নিজের কাজে ব্যস্ত। ভাই কিছু একটা কর না, আমি এই বিয়েটা করতে চাই না। তুই তো জানিস আমি প্রফেসর সুগাকে কতটা ভালোবাসি, ওনার সাথে আমার এখন রিলেশনও আছে। আর উনি বলেছে কিছু দিনের মধ্যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, এর মধ্যে এই উটকো বেজাল কোথা থেকে এসে পড়লো। ভাই কিছু একটা কর, এই বিয়েটা আটকা, আমি এই বিয়েটা করতে চাই না। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে শুধু বিয়েটা একা তোরই হচ্ছে, আমারও বিয়ের কথা চলছে, কিন্তু তোকে দেখ তোর লাফালাফি এতটাই যে বলে বোঝানো যাচ্ছে না। আরে ভাই টেনশন তো আমারও আছে। আর হ্যাঁ, চুপ করে বসে থাক, কালকে যেভাবে আম্মু বলেছে সেভাবে সেজে গুজে রেডি হয়ে ওদের সামনে যাবি, কোনো নাটক করিস না, আর বাকিটা আমি সামলে নেব। আর দেখতে আসলে তার বিয়ে হয়ে যাচ্ছে না, যখন আমাদের সাথে ওরা আলাদা করে কথা বলতে আসবে তখন হয়তো আমরা ওদেরকে বুঝিয়ে বলবো। এখন এসব নিয়ে টেনশন করিস না। আর হ্যাঁ, এখন লিসাকে ফোন করে জানাতে হবে, ওকেও তো আসতে হবে এখানে, ওকে না আনলে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করব কিভাবে। তুই আবার কি প্ল্যান করলি ভাই, আমাকেও বল, আমার যে টেনশনে মাথা কাজ করছে না, আমাকে না বললে আমি কিছুতেই শান্ত হতে পারছি না, অতএব আমাকেও সবটা খুলে বল। এখন না, কালকে লিসা আসুক, লিসার সাথে একসাথে বলবো। এখন তুই তোর রুমে যা আর নিশ্চিন্তে একটা ঘুম দে, কালকেরটা কালকে দেখা যাবে। জিমিনের আর কি করার, জিমিনও কোনো উপায় না পেয়ে নিজের রুমে ফেরত চলে যায়। বাড়িতে তোড়জোড় পড়ে গেছে, জেনি দৌড়ে দৌড়ে সব কাজ করছে, বোকামো যে হপো বিভিন্ন কাজে লেগে আছে, কিন্তু তে নিজের রুম থেকে বের হয়নি। আর জিমিন তো কান্নাকাটি করে একসার করেছে। অন্যদিকে তে তো তার নিজের ফোন নিয়েই ব্যস্ত, সে তার ফোন নিয়ে
যত ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু তের মাথায় অন্য কিছুই চলছে। তখন লিসা তের রুমে প্রবেশ করে, এসে তেকে এরকম শান্তভাবে ফোন টিপতে দেখে লিসা একটু হকচকিয়ে যায়। তে আসলে কি প্ল্যান করছে এসবই চিন্তা করছিল। তখনই লিসা তের কাছে গিয়ে বসে বলে, কি রে, কিছু ভাবলি? কি প্ল্যান করেছিস? কি করবি? ঠিক সেই সময় জিমিনও তের রুমের দরজা খুলে তের রুমে প্রবেশ করে সাথে সাথে তের রুমের দরজা লাগিয়ে দেয়। এই যে জিমিন, তোর চোখ মুখের একই অবস্থা। লিসা, লিসা, আমি এই বিয়ে কিছুতেই করব না। প্লিজ বোন, কিছু একটা কর। আমি এই বিয়েটা করতে চাই না। আমি প্রফেসরকে ছাড়া বাঁচবো না লিসা। জিমিন লিসাকে ধরে কান্না করে যাচ্ছে। অন্যদিকে তে এবার বিরক্ত হয়ে ওর হাতের ফোনটা জোরে বিছানায় আছাড় মেরে বলে, এই, তোর নেকা কান্না বন্ধ করবি? এমনিতেই আমার মেজাজ বিগড়ে আছে, তার উপরে তোর এই নেকা কান্না দেখে আমার শরীরে আগুন ধরে যাচ্ছে। কালকের থেকে আমার একটার পর একটা প্ল্যান ফ্লপ করছে, আর তুই এখানে নেকা কান্না জুড়ে বসেছিস। আমার এখন মন চাচ্ছে তোকে আমি খুন করে মাটির নিচে পুঁতে রাখি। তের এমন ধমক শুনে জিমিন চুপ হয়ে যায়। অন্যদিকে লিসা তো অবাক হয়ে তের দিকে তাকায় এবং তেকে উদ্দেশ্য করে বলে, প্ল্যান ফ্লপ মানে? আসলে কালকে রাতে আমি বাবার সেক্রেটারিকে ফোন করেছি এবং জানার চেষ্টা করেছি যে বাবার কোন বন্ধুর ছেলেদের সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সেক্রেটারির কাছ থেকে সেটা জানতে ব্যর্থ। তারপরে বাবার রুমে গিয়েও তার কন্ট্যাক্ট নাম্বার থেকে ফ্রেন্ড খোঁজার চেষ্টা করেছি যে কার সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নামজুন নামের কোনো কলার আইডি আমি খুঁজে পাইনি। এ পর্যন্ত আমি কয়েকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি যে কার সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছে, কাদের সাথে, কিন্তু কোনোভাবেই আমি পাচ্ছি না। যদি একবার পেতাম তাহলে কোনো না কোনোভাবে বিয়েটা ভাঙার চেষ্টা হতো, ভাঙতে পারতাম, কিন্তু এখন ওনারা চলে আসলে ওনাদেরকে বলে বোঝানো ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। কালকে থেকে আমার মেজাজটা এমনিতেই বিগড়ে আছে, আর ওর নাকে কান্নাতে আমার মেজাজটা আরও বিগড়ে গেছে। ওকে এখন আমার সামনে থেকে সরা, তা না হলে ওকে আমি আজকে মেরেই ফেলবো। কাম ডাউন, মাথা ঠান্ডা কর। ওনারা আসলে ওনাদেরকে বুঝিয়ে বল। ওনারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই তোর সমস্যাটা বুঝবে, তোদেরকে ফোর্স করবে না। আর আশা করি তখন আন্টি আন্টিরও কোনো সমস্যা হবে না। এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। ঠিক বলেছিস। তে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তখন লিসা জিমিনকে নিয়ে তে রুম থেকে বেরিয়ে আসে, কারণ তে অতিরিক্ত রেগেছিল জিমিনের এসব কান্নাকাটি দেখলে ও হয়তো জিমিনের সাথে কিছু একটা করে বসবে। তাই লিসা পরিস্থিতি বুঝে জিমিনকে নিয়ে বেরিয়ে আসে। আইমা জিন বগামদের বাড়িতে চলে আসে এবং জিনি আর বগাম মিলে ওদেরকে ওয়েলকাম জানিয়ে ঘরে প্রবেশ করায়। ঘরে এসে ওরা ড্রয়িং রুমে গিয়ে বসে। তাহলে বন্ধু, এখন আমরা বন্ধু থেকে বেয়াই হতে চলেছি, তাই তো? ঠিক বলেছো বন্ধু, এখন আমাদের সম্পর্ক আরো গভীর হতে চলেছে। আচ্ছা ভাবি, তে মা জিমিন মা কোথায়? ওদেরকে যে দেখতে পাচ্ছি না। ওরা তো ওদের রুমে আছে, দাঁড়ান আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। এই বলে জেনি তে আর জিমিনকে ডাকতে যায়। আচ্ছা আরেম, তোরা দুজন তো চলে আসলি, জাঙ্কুক আর সুগা কোথায়? ওদের দুজনকে দেখছি না যে, ওরা কি আসবে না? আর বলিস না, ওরা আসার পথে নাকি ওদের গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে, তাই আর কি ওদের আসতে একটু দেরি হবে, ফোন করে জানিয়ে দিয়েছে আমাকে। তারপর আরেন জিন আর বোগাম মিলে টুকিটাকি বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে জেনি গেছে তে আর জিমিনকে ডাকতে। তে আর জিমিনকে ডাকার পর তে লিসাকে নিয়ে বেরিয়ে আসে। তে সাধারণভাবে একটা 3 পিস পরেছে, হালকা মেকআপ করেছে, তাতেই তেকে মারাত্মক সুন্দরী লাগছে। অন্যদিকে জিমিন নিজের রুম থেকে বেরোচ্ছে না দেখে জেনি ডাকাডাকি শুরু করে। তারপর কিছুক্ষণ পর জিমিনও তার রুম থেকে বেরিয়ে আসে। জিমিনের পরনে একটা শাড়ি, এক হাত লম্বা ঘুমটা টেনে আছে, তা দেখে জেনি একটু হকচকিয়ে যায়। একই জিমিন, তুই শাড়ি পরেছিস সে ঠিক আছে, কিন্তু এত বড় ঘুমটা টেনে আছিস কেন? আসলে আম্মু, আমার না ভীষণ লজ্জা করতেছে। তুমি তো জানো এর আগে আমাদেরকে কেউ আগে দেখতে আসেনি, তাই আমার ভীষণ লজ্জা করতেছে দেখে আমি এত বড় ঘুমটা টেনেছি। কেন, তে টানেনি? না মা, তে টানেনি, কারণ তে তোমার মতো সংসারতে পছন্দ করে না। যাই হোক, তোমাদের মতিগতি বোঝা ভীষণ দায়। আর তাতে নিচে এসো, ওনারা বসে আছে। লিসা তের কানে ফিসফিস করে বলে,
ব্যাপারটা কি বলতো, জিমিন এত বড় ঘুমটা টেনেছে কেন? বুঝতে পারছি না, কেন জানি মনে হচ্ছে ও কিছু একটা ঘটিয়েছে। আর তা না হলে কালকে সারা রাত যে পরিমাণে কান্না করেছে, চোখ মুখ ফুলে গেছে দেখে মা বাবার ডরে বোধহয় এত বড় ঘুমটা টেনেছে। ঠিক বলেছিস, তাই হবে হয়তো। এই বলে লিসা জেনের দিকে তাকায়, যে কিনা ওদের দিকেই তাকিয়ে আছে। তখন লিসা বলে, আন্টি, আপনি জিমিনকে নিয়ে নিতে যান, আমি তাকে নিয়ে আসছি। কারণ জিমিন যে বড় ঘুমটা টেনেছে, বলতে পারি না রাস্তা দেখবে কিনা, হয়তো পিছিয়ে পড়ে যাবে। তাই ওকে আপনি একটু আপনার সাথে করে নিয়ে যান, আমি আপনাদের পিছন পিছন নিয়ে আসছি। জেনি হ্যাঁসূচক মাথা নাড়ায় এবং জিমিনকে নিয়ে নিচে যাইতে আর লিসাও ওদের পিছু পিছু যায়। যাওয়ার পরে ড্রয়িং রুমে জিম নারায়ণকে দেখে সালাম দেয়। সালাম দিয়ে ওরা পাশের একটা সোফায় গিয়ে বসে পড়ে। এতে কিছুই বলছে না, চুপচাপ নিজের মতো ফোন গুতোচ্ছে। অন্যদিকে জিমিন তো মাথা নিচু করে বসে আছে, ঘুমটার জন্য কিছু দেখতে পাচ্ছে না। ওনারা কি বলছে শুধু বসে বসে সেটাই শুনছে। তারেম, তোদের মেয়ে পছন্দ হয়েছে? কি যে বলিস না বোগাম, তুই আমার বন্ধু, তুই ভালো করে জানিস মেয়ে আমাদের আগে থেকেই পছন্দ। আমরা দুজনেই তোর দুই মেয়েকে আগে থেকেই পছন্দ করে রেখেছি, আর আমার দুই ছেলেরও তোর দুই মেয়েকে বেশ পছন্দ। তাই তো এতদূর পর্যন্ত কথা এগোনো হলো, তা না হলে তো এতদূর আসতামই না। আর মেয়েদেরকে দেখা তো আমাদের আরো আগেই হয়ে গেছে, তাই এখন নতুন করে দেখার কিছু নেই। এখন শুধু আমার দুই ছেলে আসলে আংটি বদল করে বিয়ের ডেট ফিক্স করব। আরেমের কথায় তে এবার নিজের ফোন থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায় বিরক্ত স্বরূপ, যেটা জিন ভালো করে লক্ষ্য করেছে। জিন বুঝতে পারে তে আর জিমিন হয়তো এখনো জানে না যে ওদের বিয়ে কাদের সাথে হচ্ছে। তাই জিন তেকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে তে মা, তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব বেশি বিরক্ত হচ্ছ তুমি। তোমার কি এই বিয়েতে মত নেই? তুমি কি এই বিয়েটা করতে চাও না? জিনের এমন কথায় বোগামের জেনি তো হকচকিয়ে যায়। অন্যদিকে তে জিনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে একটু মৃদু হেসে বলে, আসলে আন্টি তেমনটা না, আমরা এখনো পর্যন্ত ছেলেদেরকে দেখিনি, প্লাস আমরা ওদের নামটা পর্যন্ত জানি না। একজন অপরিচিতের সাথে অন্তত আমাদের বিয়েটা হওয়ার আগে কথা বলে তাদের সম্পর্কে জেনে নেওয়াটা কি বেটার নয়? তারপরে নয়তো আপনারা বিয়ে শাদীর কথাবার্তা এগোবেন। তের এমন সোজাসাপটা কথা শুনে জিনের বেশ ভালো লাগে তেকে। জিন একটু মৃদু হেসে বলে, ঠিক বলেছো তেমা, বিয়েটা এক দুই দিনের বিষয় নয়, সারা জীবনের বিষয়। ঠিক আছে, আমার ছেলেরা আসুক, তাদের সাথে আগে তোমরা কথা বলো, তারপরে নয়তো আমরা বিয়ের ডেট ফিক্স করব। যদি তোমাদের আমার ছেলেদেরকে পছন্দ হয় তাহলে বিয়ের কথা আমরা এগোবো, তা না হলে এগোবো না। তোমাদের মতের বিরুদ্ধে কোনো কিছুই হবে না। ধন্যবাদ আন্টি আমাদের বিষয়টা বোঝার জন্য। এবার জিন একটু হাসে, তেও একটু মিষ্টি করে হাসে। এই পুরোটা সময় জিমিন কিছুই বলে না, চুপ করে বসে থাকে। জিমিনের চুপচাপ তের কাছে কেমন যেন অদ্ভুত লাগে, তারপরও ও বেশি একটা পাত্তা দেয় না। ঠিক সেই সময় মেন দরজা দিয়ে দুজন ব্যক্তি প্রবেশ করে। তাদেরকে দেখে তে প্রথমে অবাক হলেও পরবর্তীতে তের দৃষ্টি একদম শান্ত হয়ে যায়। দেখে মনে হচ্ছে ও ভীষণ রেগে আছে, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না। ঠিক সেই সময় ওরা দুইজন ব্যক্তি এসে জিন আর আরএমের পাশের সোফাতেই বসে পড়ে। কি হলো, তোদের দুজনের আসতে এত দেরি হলো কেন? ঠিক সেই সময় আরও একজন ব্যক্তি মেইন ডোর দিয়ে প্রবেশ করতে করতে বলে, আরে আঙ্কেল বলো না, ওরা দুজনই ক্যাবের জন্য দাঁড়িয়েছিল। যে ক্যাব বুক করেছে সে তার লোকেশন হারিয়ে ফেলেছে, আর ট্যাক্সিও পাচ্ছিল না। আর আমি ওই রাস্তা দিয়ে এদিকে আসছিলাম, কারণ আমি তো বলেছি আমার অফিস শেষ হলে আমি সোজাসুজি এ বাসায় চলে আসবো আপনাদের সাথে, কিন্তু মাঝপথে ওদের সাথে দেখা হয়ে যায়, পরে আমি ওদেরকে নিয়ে আসি আর কি। লিসা তো বড় বড় চোখে একবার ওদের দিকে তাকাচ্ছে, একবার তের দিকে। জিমিন তো ঘুমটার আড়ালে কিছুই দেখতে পারছে না কারা এসেছে, কিন্তু কণ্ঠগুলো ওর কাছে খুব পরিচিত মনে হচ্ছে। অন্যদিকে জাঙ্কুক তো বসে মিটমিট করে হাসছে। সুগা শান্ত দৃষ্টিতে তে আর জিমিনের দিকে তাকিয়ে আছে। হেনতে মা, আমার দুই ছেলে চলে এসেছে। এ হচ্ছে সুগা আর এ হচ্ছে জাংকুক। জাংকুকের সাথে তোমার বিয়ের কথা হয়েছে, আর জিমিনের সাথে সুগার। আশা করি আমার ছেলেদের তোমার ভালোই লাগবে। তোমাদের দুই বোনের যদি ভালো না লাগে বলতে পারো। তে কিছুই বলে না, জাস্ট একটু মৃদু হাসে। অন্যদিকে সুগা বলে,
হ্যাঁ, সে নয়তো বুঝলাম ওনারা আমাদের দেখতে চায়, তারপরে বিয়ের কথা এগোবে, কিন্তু আমাদেরও তো ওনাদের দেখতে হবে। আমার জন্য যে পাত্রী সিলেক্ট করেছো সে তো এক হাত লম্বা ঘোমটা টেনে বসে আছে, তার ফেসটাই যদি আমি না দেখি তাহলে আমি বুঝবো কিভাবে আমার বিয়েটা কার সাথে হচ্ছে আর সে দেখতে কেমন? আমি বা মেয়ে না দেখে বিয়ে করবোই বা কেন? সুগার কণ্ঠ শুনে জিমিন এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আরেমার জিন হচ্ছে জাংকুকার সুগার বাবা মা। এতে জিমিনের এবার একটু অস্বস্তি কাজ করছে। অন্যদিকে জেনিও সুগার কথার মানে বুঝতে পেরে তাড়াতাড়ি করে জিমিনের কাছে যায় এবং জিমিনের ঘুমটা সরানোর চেষ্টা করে, কিন্তু জিমিন কিছুতেই ওর মাকে ঘুমটা সরাতে দিচ্ছে না। তাতে এবার জেনি বিরক্ত হয়ে জিমিনের হাত ছাড়িয়ে ওর ঘুমটাটা সরিয়ে দেয়। ওর ঘুমটা সরানোর সাথে সাথে লিসা তো জোরে জোরে হাসতে শুরু করে, ওই পাশে কাইও হাসছে অনেক জোরে জোরে। আর আমার জিন তো ভ্যাপাচেকা খেয়ে একবার জিমিনের দিকে তাকাচ্ছে, একবার জেনি আর বোকামের দিকে তাকাচ্ছে। অন্যদিকে সুগা তো ভ্রুকুচকে জিমিনের মুখের দিকে তাকিয়ে রয়েছে। জাংকুকও মুখ টিপে টিপে হাসছে। তে বিষয়টা দেখে নিজেই নিজের কপাল চাপড়াতে শুরু করেছে। জিমিন, এসব কি? এবার আরেমার জিনও নিজেদের হাসি কন্ট্রোল করতে পারলো না, ওরাও জোরে জোরে হাসতে শুরু করলো। অন্যদিকে বোগামার জেনি তো লজ্জায় শেষ, তেরও বেশ এম্বারেস ফিল হচ্ছে। তে মাথা নিচু করে নিজে ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েছে। তা দেখে জাংকুকও কিছু একটা বলতেই যাবে, তার আগে জিমিন বলে, আমি যাচ্ছি, তোমরা সবাই খুব খারাপ। এই বলে জিমিন দৌড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিভিং রুমে সবাই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে জিমিনের এরকম অদ্ভুত সাজ দেখে। আসলে জিমিন এতক্ষণ ঘোমটা দিয়ে বসেছিল, তার কারণ জিমিন নিজেকে ভূত সাজিয়েছে। মনে হচ্ছে যে কেউ ওকে আটা ময়দার বস্তা থেকে চুবিয়ে এনেছে। যখন ঘোমটা সরায় সবাই ওর এমন সাজ দেখে হাসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। তখন জিন বলে, আচ্ছা, অনেক হাসি তামাশা হয়েছে। তেমা, তুমি জাংকুক আর সুগাকে তোমাদের সাথে নিয়ে যাও, আর তোমাদের একে অপরের সাথে কথা বলা দরকার। আর সুগা, বিলের বাচ্চা, তুইও যা, গিয়ে মেয়েটার রাগ ভাঙা। মেয়েটা তোদের জন্যই এমনটা করেছে, তোরা সম্পূর্ণ বিষয়টা লুকিয়ে যেতে বলেছিস আর আমরাও লুকিয়ে গেছি, তার কারণে ওদের এখন এই অবস্থা। যা, তোরা যদি বেঁচে ফিরতে পারিস তাহলে তোদের বিয়ের কথা হবে, আর যদি না পারিস তাহলে তোদের কপাল খারাপ। আচ্ছা, তুমি আমাদেরই মা তো, কারণ মারা সবসময় ছেলেদেরকে উৎসাহ যোগায়, তুমি তো আরো আমাদেরকে টেনশনে ফেলে দিচ্ছ। হয়েছে হয়েছে, এখন আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। যাও, গিয়ে ওদের সাথে কথা বলো, তারপর তোমরা আসলে তোমাদের বিয়ের কথা আমরা এগোবো। তারপর জিনের কথা মতো তে জাংকুক, সুগা আর কাইকে নিয়ে উপরে চলে যায়। ওদের সাথে লিসাও যায় আর সোজাসুজি ওরা জিমিনের রুমে চলে যায়। ততক্ষণে জিমিনও ফ্রেশ হয়ে নিজের রুমে এসে বসেছে। ওরা খাটের উপর বসে আছে তিনজন, কাই, সুগা আর জাংকুক বসে আছে কাউচের উপরে। প্রফেসর জিয়ন, ক্যান ইউ এক্সপ্লেইন? আসলে কালকে আমি ভার্সিটি থেকে যাওয়ার পরে বাবা মা বিয়ের কথা বলে, তো আমরা বাবা মাকে সোজাসুজি না করে দিই। তখন ওনারা তোমাদের ছবি দেখায়, আর তোমাদের ছবি দেখে আমি আর ভাইয়া বলি যে আমরা তোমাদের দুজনকে ভালোবাসি, আর বাবা মা তা শুনে অনেক খুশি হয়, তারপরে এখানে আসা। তা নয়তো বুঝলাম, কিন্তু আমাদের কাছ থেকে এই বিষয়টা লুকানোর মানে কি? আমরা বিষয়টা লুকিয়েছি কারণ আমরা চেয়েছি তোমাদেরকে সারপ্রাইজ দিতে, কিন্তু তুমি যা করেছো তাতে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি। জিমিন যা করেছে একদম ঠিক করেছে, ও ওর জায়গা থেকে একদম ঠিক। আপনারা যদি বিষয়টা না লুকোতেন, সবটা আমাদের সাথে আগে থেকে শেয়ার করতেন, তাহলে এমন কিছুই হতো না, সবকিছু সুন্দরভাবে মিটমাট হতো। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন এসব নিয়ে তোমরা ভেজাল করো না নিজেদের মধ্যে। তোমরা এখানে এসেছো একে অপরের সাথে কথা বলতে, কিছুটা সময় একে অপরের সাথে অতিবাহিত করতে, আর তোমরা এখানে এসে ঝগড়া শুরু করে দিচ্ছ। এসব বাদ দিয়ে কিছুটা নিজস্ব চিন পরিচিত বাড়াও, তারপরে নিচে গিয়ে বিয়ের কথাও তো বলতে হবে। কাইসার একদম ঠিক বলেছে, এখন এসব কথা বাদ দিয়ে তোমাদের ফিউচার নিয়ে চিন্তা করা উচিত। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন তোমার কাছে আমার একটা এক্সপ্লেনেশন চাই। কি এক্সপ্লেনেশন? কালকে ভার্সিটির ঘটনাটা কি তুমি ভুলে গেছো? তুমি রোজ ম্যামের সাথে এমনটা কি করে করতে পারলে? ওনার যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত, উনি মারাও যেতে পারতো। আর তার চেয়ে বড় কথা, তোমার যদি কিছু হতো, যদি কেউ তোমাকে এসব করতে দেখে ফেলতো, তাহলে কি হতো বুঝতে পারছো? ও কাম অন,
প্রফেসর জিয়ন, আমি এতটাও কাঁচা কাজ করব না যে আমাকে কেউ দেখে ফেলবে। আমি এতটাও মাথা মোটা না। আমি ভালো করে জানতাম যে ওইখানে সার্ভেলেন্স ক্যামেরা নষ্ট। ওই সেই সার্ভেলেন্স ক্যামেরাটা গত 4-5 দিন ধরে কাজ করছে না। ওইটা রিপেয়ারের জন্য প্রফেসর সুগাও কয়েকবার কল করেছে, কিন্তু ওনারা এখনো আসেনি। মিস্ত্রিরা আসেনি দেখে ওইখানকার সার্ভেলেন্স ক্যামেরার কাজও হচ্ছে না, ফার্স্ট। আর সেকেন্ড, আমি যখন কাজটা করেছি তখন সেখানে কোনো স্টুডেন্টই ছিল না, কারণ আমি তো আপনাদের অনেক আগেই বেরিয়ে গেছি, তাই আমাকে কেউ দেখেও নি। আমি এতটাও কাঁচা কাজ জীবনও করব না যে আমাকে কেউ দোষারোপ করতে পারবে। জাঙ্কুক, তোরা দুজনে আসলে কি নিয়ে কথা বলছিস? আর এখানে সার্ভেলেন্স ক্যামেরার বা কি সম্পর্ক, ঠিক বুঝতে পারলাম না। তারপর জাঙ্কুক সেদিনে ভার্সিটিতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা সবাইকে খুলে বলে। তা শুনে সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। তখন সুগা তেকে উদ্দেশ্য করে বলে, তে তুমি জানলে কি করে যে ওখানকার সার্ভেলেন্স ক্যামেরা কাজ করছে না? আর আমি যে মিস্ত্রি ডেকেছি সেটাই বা তুমি জানলে কি করে? কারণ এই বিষয়টা তো খুব গোপন করে রাখা হয়েছে। 4-5 দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, কেউই জানে না। তাহলে তুমি জানলে কি করে? স্যার, এটা গোপনই বা রইল কোথায়? আপনি নিজেই তো নিজের মুখে বলেছেন। কালকে সকালবেলায় তো আপনি নিজের কেবিন থেকে বেরোনোর সময় চেঁচিয়ে চেঁচিয়ে মিস্ত্রিদের সাথে কথা বলছিলেন যে এসে ক্যামেরাটা কেন ঠিক করে দিয়ে যাচ্ছে না। তখনই আমি আপনার কথা সব শুনে ফেলি যে কোন সাইডে ঠিক কোন সার্ভেলেন্স ক্যামেরাটা কাজ করছে না। তারপর আমি যখন মিস্টার জাঙ্গুকের কেবিনে যাই ওইসব ঘটে, তখন আমার মাথায় আপনার কথাটা আসে, আর তখনই আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করি। তে তুমি কি জানো তুমি যেটা করছো এটা একটা ক্রাইম? ও কাম অন প্রফেসর সুগা, আপনি অন্তত আমাকে এই কথাটা বলতে আসবেন না, কারণ সপ্তাহখানেক আগে কেউ একজন জিমিনকে টিস করার জন্য 2জন স্টুডেন্টকে পিটিয়ে আত্মহত্যা করে হসপিটালে ভর্তি করেছে। তাহলে কি সেটা ক্রাইম ছিল না? তের কথা শুনে এবার সবাই অবাক হয়ে সুগার দিকে তাকায়। সুগার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি। তা দেখে সবাই বুঝতে পারে যে সুগা আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। এবার সুগা তের দিকে তাকিয়ে বলে, সত্যিতে সবাই যে বলে একদম ঠিকই বলে। তোমার আর আমার মেন্টালিটি একদম সেম। আমরা আমাদের শখের জিনিসের আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। এবার সেটা আমাদের শখের নারী হোক, পুরুষ হোক বা শখের জিনিস হোক, সেটা যদি অন্য কেউ নেওয়ার চেষ্টা করে হয় সেই জিনিসটাকে আমরা ছিনিয়ে নিই, তাহলে সেটাকে ধ্বংস করে দিই। তুমি আর আমি একদম একই রকম, বলতে পারো যে একই পয়সার দুটো অপোজিট প্রান্ত। সুগারদের কথায় ওরা সবাই স্পিচলেস। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে এসব কথা বাদ। এখন তে চলো তোমার রুমে যাব। আমার তোমার রুমটা দেখার খুব ইচ্ছে করছে। না না, আমার রুমে যেতে হবে না। আমার রুমটা এখন যাওয়া ঠিক হবে না, পরে একসময় যেও। কেন তোমার রুমে যাওয়া ঠিক হবে না কেন? তোমার রুমে তুমি কি লুকিয়ে রেখেছো? এমন নয় তো তুমি আমার পিঠ পিছনে অন্য কোনো ছেলেকে তোমার রুমে এনে লুকিয়ে রেখেছো? না না স্যার, তে কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড লুকিয়ে রাখেনি। তবে তে আপনাকে ওর রুমেও নিতে পারবে না, কারণ ওর রুমে এখন সে অবস্থা নেই যেখানেও আপনাকে নিতে পারবে। তার কারণ হচ্ছে ও আজকে আপনাদেরকে অনেক খুঁজেছে। ওদের বিয়ে কার সাথে হবে সেটা জানার জন্য ও অনেক চেষ্টা করেছে। তখন ও আপনাদের খুঁজে না পেয়ে ফ্রাস্ট্রেশন মেটানোর জন্য ও ওর ক্যানভাসের রং তুলির মাধ্যমে আঁকিঝুঁকি করেছে। এই করতে গিয়ে ও ওর ঘরে যা তা অবস্থা করে ফেলেছে, আর তাতেও যখন কাজ হয়নি তখন ও ওর ঘরে সব জিনিসপত্র এলোমেলো করেছে, যে কারণে আপনি এখন ওর ঘরে যেতে পারবেন না। আর তাই বুঝি ও আমাদেরকে প্রথমেই জিমিনের ঘরে নিয়ে এসেছে? এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন স্যার। তে এবার একটু লিসার দিকে আর চোখে থাকায় লিসা তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে ফেলে। তখন জাঙ্কুক বলে, তাতে আমার কোনো সমস্যা নেই, তারপরও আমি আজকে ওর রুম দেখেই যাব। এই বলেই জাঙ্কুক তের হাত ধরে টেনে জিমিনের রুম থেকে বেরিয়ে যায়। পিছন দিক থেকে লিসা জাঙ্কুককে বলে দেয় যে পাশের রুমটাই তের রুম। জাঙ্কুকও কোনো দেরি না করে তেকে সেই রুমে নিয়ে যায়। অন্যদিকে জিমিন আর সুগা তো দুজন নিজেদের মতো কথা বলেই যাচ্ছে। এই সুযোগে কায়ো লিসার হাত টেনে ব্যালকনিতে নিয়ে আসে। স্যার, আপনি আমাকে এভাবে এখানে টেনে আনলেন কেন?
তোমাকে এখানে এনেছি কারণ আমি কারো কাবাবে হাড্ডি হতে চাই না। প্রথমত ওরা ওদের গার্লফ্রেন্ডদের নিয়ে আলাদা করে টাইম স্পেন্ড করছে, আর তাই আমি তোমাকে এখানে নিয়েছি যাতে আমার পছন্দের নারীর সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারি। মানে মানেটা হলো ওরা নিচে যাওয়ার পরে ওদের বিয়ের ডেট ফিক্স করা হবে। তাহলে তুমি যদি বলো আমার বাবা মাকে বিদেশ থেকে খবর দিয়ে এনে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। সত্যি বিষয়টা ভালোই হয়। তার থেকে আরো বেশি ভালো হয় যদি আমি আমার বাবা মাকে আপনার বাবা মার কাছে পাঠাই আমাদের বিয়ের জন্য। লিসার কথায় কাই একটু মাথা নাড়ায় আর হাসে। লিসা কাইকে জড়িয়ে ধরে, কাইও লিসাকে হাগ ব্যাক করে। এভাবে কিছুটা সময় অতিবাহিত হয়। ওরা 6 জনই নিচে নেমে আসে এবং ওদের ডিসিশনটা সবাইকে জানিয়ে দেয় যে ওরা বিয়ের জন্য প্রস্তুত। তা দেখে জিন আর রেম, বোগাম আর জেনি বেশ খুশি হয় এবং ওদের বিয়ের তোড়জোড়ে লেগে পড়ে।